খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভুয়ো ভোটার বাদ যেতেই ভয় পেয়েছে তৃণমূল, মমতার ধর্ণা নিয়ে কি কৌশল শ্রমিকের? আমেরিকা ইসরায়েলের লাগাতার হামলার মাঝে ট্রাম্পের মুখোশ খুলল ইরান, উঠে এলো ভারতের নামও। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতিশ কুমার, রাজ্যসভায় যাচ্ছেন। ওত পেতে বসেছিল মার্কিন ডুবোজাহাজ, ভারতের জলসীমা ছেড়ে বেরোতেই হামলা ইরানি যুদ্ধজাহাজে। হুমায়ুনের দলের নামে বদলে গেল, জুড়ল আম, কেন এই সিদ্ধান্ত? ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান, সৌদির সঙ্গে চুক্তির গেরোয় ভেসেছে জঙ্গিস্তান। আসছি বিস্তারিত খবরে। ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনায়। বুধবার সরাসরিভাবে একথা জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিটার হেগসেট। ওয়াশিংটন জানিয়েছেন, ভারত মহাসাগরে ওত পেতে থাকা তাদের একটি ডুবোজাহাজই ইরানের ওই যুদ্ধজাহাজে হামলা চালায়। পরে সেটিকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌ এবং বায়ুসেনা। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় ওই যুদ্ধজাহাজে থাকা 80 জনের মৃত্যু হয়েছে। বুধবার শ্রীলঙ্কার উপকূল থেকে 40 নটিক্যাল মাইল দূরে ইরানি যুদ্ধজাহাজ IRINS ডিনার এর উপর হামলা চালায় মার্কিন ডুবোজাহাজ। ডুবন্ত অবস্থাতেই জাহাজটির নাবিকেরা বার্তা পাঠান, সেই মতো শ্রীলঙ্কার নৌসেনা উদ্ধারে যায়। পরে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে এসেছিল ইরানি যুদ্ধজাহাজটি, সেখানে ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় অংশ সেটি। তারপর সেটির গন্তব্য হয় বিশাখাপত্তনম। পরে সেখান থেকে সেটি ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। যুদ্ধজাহাজটির উপর হামলা হয় সেই সময়। প্রসঙ্গত, পঞ্চম দিনেও ধুন্ধুমার যুদ্ধের সাক্ষী গোটা মধ্যপ্রাচ্য। নতুন করে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। যদিও বিপদ ঘটানোর আগে ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে, কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরাইন, ওমান, জর্ডানের নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের বক্তব্য, ক্রমশই বন্ধু রাষ্ট্রগুলিকেও শত্রুতে পরিণত করছে তেহরান। ইতিমধ্যেই সৌদি আরব পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। দেশটির নিরাপত্তা সংক্রান্ত দপ্তর এবং একটি মিসাইল লঞ্চার গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। যুদ্ধে শুধু ইরানেই এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 1000-এর বেশি মানুষের। তথ্য বলছে, গত 5 দিন ইরান 500 ব্যালিস্টিক মিসাইল এবং 2000 ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানে 2000-এর বেশি টার্গেটে হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। মেরে কেটে 2.5 মাস হয়েছে নতুন দল গঠন করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনতা উন্নয়ন পার্টির ফেস্টুন ব্যানারও দেখা যাচ্ছে। ভোটের আগে দলের সেই নামক বদল করতেই হলো হুমায়ুন কবিরকে। আর জনতা উন্নয়ন পার্টি থাকছে না, ভরতপুরের বিধায়কের দলের নাম আম শব্দটি জুড়ল হুমায়ুনের দলের আগে। এখন তার পার্টির নাম হলো আম জনতা উন্নয়ন পার্টি। আর এই নামে হুমায়ুনের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করলো নির্বাচন কমিশন। কিন্তু কেন নাম বদল করতে হলো হুমায়ুনের দলের? গত বছর তৃণমূল তাকে সাসপেন্ড করার পরই নতুন দল গঠনের কথা জানিয়েছিলেন হুমায়ুন। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর 22 ডিসেম্বর বেলডাঙ্গায় সভা করেন। সেখানেই নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। দলের নাম দেন উন্নতা উন্নয়ন পার্টি। জনতা উন্নয়ন পার্টি রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যায় পড়েন হুমায়ুন। হুমায়ুনের দলে রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর। তখন কমিশনের তরফে জানা যায়, ইতিমধ্যেই জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাহুল আমিন নামে একজন এই নামে কমিশনে দলের নাম রেজিস্ট্রেশন করেছেন। তারপরেই হুমায়ুন তাঁর দলের নামের আগে আম জুড়লেন। এখন থেকে তাঁর দলের নাম আম জনতা উন্নয়ন পার্টি, সংক্ষেপে AJUP। কমিশন সূত্রে খবর, রেজিস্ট্রেশন মঞ্জুরের পর হুমায়ুনকে এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। ওই দল নিয়ে আপত্তি না থাকলে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেবে কমিশন। তারপরে প্রতীকের জন্য আবেদন করা যাবে। সব মিলিয়ে হুমায়ুনের দল রাজ্য জুড়ে যেসব ব্যানার পোস্টার টাঙিয়েছিল সেসব খুলে আবার নতুন করে দলের নাম জানিয়ে আম জনতার কাছে পৌঁছতে হবে। আমেরিকা ও ইসরায়েলের লাগাতার হামলার মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার বিরাট অভিযোগ তুলল ইরানের দাবি, এই সংঘাতের নেপথ্যে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক লক্ষ্য। ভারতে নিযুক্ত ইরানের বিশেষ প্রতিনিধি আব্দুল মাজিদ হাকিম এলাহি বলেছেন, আমেরিকা ইচ্ছাকৃতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা তৈরি করে নিজের প্রভাব বজায় রাখতে চায় এবং উদীয়মান শক্তি হিসাবে ভারত ও চীনের অগ্রগতি রুখতে এই সংঘাত উস্কে দেওয়া হচ্ছে। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এলাহি অভিযোগ করেন, আমেরিকা কখনো
কখনো চায় না অন্য কোনো দেশ তার সমকক্ষ শক্তি হয়ে উঠুক। তার বক্তব্য, ভবিষ্যতে ভারত, চীন, রাশিয়া বিশ্বের প্রভাবশালী শক্তি হিসাবে উঠে আসতে পারে, কিন্তু আমেরিকা চায় না অন্য কোনো রাষ্ট্র তার সমান শক্তিশালী হোক। সেই কারণেই বিশ্বব্যাপী সংঘাতকে উৎসাহিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি। ইলাহি আরও বলেন, বর্তমান যুদ্ধ ইরান শুরু করেনি। তার অভিযোগ, আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ চালাচ্ছে এবং নাগরিক এলাকায় বোমা বর্ষণ করছে। ইরান কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে বলে দাবি তাঁর। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ইরানের এই শীর্ষ প্রতিনিধি জানান, এই মুহূর্তে তারা দু ধরনের যুদ্ধে লিপ্ত। প্রথমটি সামরিক যুদ্ধ, যা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। দ্বিতীয়টি ভুয়ো তথ্য প্রচারের যুদ্ধ, যেখানে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তার কথায়, ইরানের জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায়, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এলাহির এই মন্তব্য এমন সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং আন্তর্জাতিক মহলে সংঘাত নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ইরানের উপর হামলা নিয়ে এবার একটি বড় মন্তব্য করেছেন। চলমান সংঘাতের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা যদি আগে আক্রমণ না করতাম তাহলে ইরানই আমাদের উপর প্রথম হামলা চালাতো। ট্রাম্পের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের বিরাট ক্ষতি হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, ইরান এমন কিছু দেশেও হামলা চালিয়েছে যারা নিরপেক্ষ ছিল, ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ট্রাম্পের বক্তব্য, যুক্তরাষ্ট্রের কাছে এখনও শক্তিশালী অস্ত্রের বিকল্প রয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতিশ কুমার। এ নিয়ে জল্পনা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে, কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠাতে চায় বিজেপি, যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনতা দল নেতৃত্ব। এমনই চর্চা শুরু হয়েছে। এও শোনা যাচ্ছে যে তাঁর কাগজপত্র রেডি হয়ে গেছে। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহল দাবি করছে, নীতিশ কুমার যদি জাতীয় রাজনীতিতে চলে যান তাহলে বিহারে মুখ্যমন্ত্রী পদ দাবি করতে পারে বিজেপি। এনডিএতে ক্ষমতা ভাগাভাগির ফর্মুলায় এই রদবদলের সম্ভাবনা রয়েছে, যদিও এই জল্পনাও ছাড়িয়েছে যে নীতিশ পুত্র নিশান্ত কুমারকেও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। সেক্ষেত্রে তাকে কোথায় দেখা যাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে বিভিন্ন মহলে দাবি করা হয়েছিল যে রাজ্যসভা দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করতে পারে নিশান্ত, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের এখনকার রিপোর্ট অনুযায়ী তাকে বিহারের উপমুখ্যমন্ত্রীর পদে ভাবা হতে পারে। শেষ অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয়লাভ করে। 243 আসনের মধ্যে 202টিতেই জয়ী হয় তারা। সবথেকে বেশি আসন পায় বিজেপি, 89টি। এরপরে জেডিইউ, তাদের ঝুলিতে আসে 85টি আসন। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের পায় 19টি, বাকি 9টি আসনে জয়ী হয় হিন্দুস্তানি আওয়ামী মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চার মতো দলগুলি। অন্যদিকে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট 35টি সিটে জিততে সক্ষম হয়। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন ঘটলেও সম্প্রতি বড় বিতর্কে জড়ান নীতিশ কুমার। সরকারি অনুষ্ঠানে এক তরুণীর নেকাব টেনে খুলে ফেলা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী শিবিরের রাজনীতিকরা এ নিয়ে নিন্দার সরব হয়েছেন। গত ডিসেম্বরে পাটনায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে সার্টিফিকেট বিলি করছিলেন নীতিশ। এক তরুণী চিকিৎসক সার্টিফিকেট নিতে এলে মহিলাকে মুখের নেকাব খুলতে ইশারা করেন, তবে ওই তরুণী কিছু বুঝে ওঠার আগে নীতিশ নিজেই তার নেকাব টেনে খুলে দেন। তরুণী চিকিৎসকের মুখের অংশ অনাবৃত হয়ে যায়। গোটা ঘটনায় নীতিশের সহযোগীরা পর্যন্ত অস্বস্তিতে পড়ে যান, যদিও নীতিশ নির্বিকার ছিলেন, হাসি ধরে রেখেছিলেন মুখে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সকলেই নীতিশের সমালোচনা করেন, তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলেন। সৌদি আরবে একটি ছোট ইরানি আত্মঘাতী ড্রোনের কাজ হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে টেনে আনতে পারে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাকদার জানিয়েছেন, ইরানকে ইতিমধ্যেই সতর্ক করেছেন তারা। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বর্ষণে নিষেধ করেছেন। প্রশ্ন হলো, পাকিস্তান কি 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তিতে সফল হবে, যেখানে উভয় দেশের মধ্যে যে কোনো একটির উপর অন্য দেশের আক্রমণকে উভয়ের উপর আক্রমণ হিসাবে বিবেচনা করা হবে? এই প্রশ্নে পাকিস্তানের উত্তর ভবিষ্যৎ নির্ধারণ করবে, কারণ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি একটি যৌথ সমন্বিত পাল্টা আক্রমণের ব্যবস্থা করে। এতে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। পাকিস্তানের মনে কি চলছে তার একটি মোটামুটি চিত্র তার বিদেশমন্ত্রী ইসহাকদারের বার্তা থেকে অনুমান করা যেতে পারে। ইসহাকদার বলছেন, আমি তাদের বোঝাতে পেরেছি যে আমাদের একটি প্রতিরক্ষা চুক্তি আছে, যদিও তার উল্লেখ করেন যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি
রিয়াধের উপর ইরানের তীব্র আক্রমণ প্রতিরোধে সহায়তা করেছে। তিনি বলেন, অন্যান্য সকল দেশের বিপরীতে সৌদি আরব সবচেয়ে কম আক্রমণের মুখোমুখি হয়েছেন। এসএমডি এর সবচেয়ে বিতর্কিত অংশ হল চুক্তিটি সৌদি আরবকে রক্ষা করার জন্য পাকিস্তানকে তার পরমাণু অস্ত্রের ব্যবহার প্রসারিত করার অনুমতি দিয়েছে। এর অর্থ হল পরমাণু অস্ত্রধারী মুসলিম দেশটি উপসাগরীয় ধনী দেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এবং এটি করার মাধ্যমে ভূ রাজনৈতিক উত্তেজনার অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। মনে করা হচ্ছে যে 2025 সালের সেপ্টেম্বরে দোহা এবং কাতারে ইসরায়েল বিমান হামলা শুরু করার পর থেকে রিয়াদ তার সুরক্ষার জন্য আরও অংশীদার খুঁজতে শুরু করে, যা উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার উপর সন্দেহ প্রকাশ করে। বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তানের যোগদান না করার সম্ভাবনার দিকে বেশি ঝুঁকছেন, তবে এসএমডি এর কারণে রাজনৈতিকভাবে এটি সৌদি আরবের কূটনৈতিক পদক্ষেপে শক্তি যোগাবে। আপাতত পাকিস্তানের বিদেশমন্ত্রী কেবল একটি সতর্কবাণী দিয়েছেন। তিনি নিশ্চিত করেননি যে তার দেশ সৌদি আরবের পক্ষে লড়াই করবে। এছাড়াও পাকিস্তান তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা সৌদি আরবকে পরমাণু সুরক্ষা দিয়েছে। মঙ্গলবার রিয়াদে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত সিআইএ সদর দপ্তরের একটি ইরানি ড্রোন হামলা চালানো হয়। এর একদিন আগে সৌদি আরবের বৃহত্তর তেল শোধনাগারগুলির মধ্যে একটি রাশ তানুরা তেল শোধনাগারে হামলা চালানো হয়, যার ফলে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। রিয়াদে মার্কিন দূতাবাসেও হামলা চালানো হয়েছিল, তারপরেও উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বুধবার সৌদি আরব জানিয়েছে যে ইরানি আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। সৌদি প্রেস এজেন্সি অনুসারে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে গভীর রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।